আসসালামু আলাইকুম। সোয়াদ প্রাইভেট হোমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু সাইদ সাহেব। আজকে রসায়ন নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো এবং এখান থেকে যত প্রশ্নই আসুক অবশ্যই যারা এই ক্লাসটা করবে তারা লিখতে পারবে এবং সবাই জানবে। আপনাদের কারো রসায়ন বা পদার্থ কোন অধ্যায়টা আপনি ভালো বুঝতেছেন না, আপনার যে সকল অভিভাবকরা এখানে দেখতেছেন আপনার সন্তান কোন অধ্যায়টা বুঝতেছে না, সেই অধ্যায়টা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সেটা সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে হইতেছে কোয়ান্টাম সংখ্যা। এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করি আহ্বায়ক নীতিতে 1s2 2s2 2p6 3s2 3p6 এই যে ইলেকট্রন বিন্যাস করি সেগুলা কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতেই সাজানো হয়েছে। এখন কোয়ান্টাম সংখ্যা কি জিনিস? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিন্যস্ত কিভাবে বিন্যস্ত থাকে সেটা যার মাধ্যমে জানা যায় সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা প্রধানত চার প্রকার। কোয়ান্টাম সংখ্যা প্রধানত চার প্রকার। আমরা এখানে দেখতেছি কোয়ান্টাম সংখ্যা প্রধানত চার প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে আমরা 1s2 2s2 2p6, এই যে 1 2, যে এস এর আগে যে 2 বা পি এর আগে যে 2, পি এর আগে যে 3, এই যে যে সংখ্যাগুলা থাকতেছে এগুলাই হইতেছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলাকেই অবলম্বন করে বাকিটা থাকে, এগুলার উপরে বাকিটা নির্ভর করে, এই জন্য এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম চলতে থাকবে। তবে এই পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। 118টা মৌল 7টা পর্যায়ে আছে। তাই বর্তমানে এখানে এন এর মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত থাকতেছে এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে। n equal to 1 হলে প্রথম শক্তি স্তর। তাহলে n equal to 1 হলে কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর, যেটাকে ইংলিশে বলা হয় কে শেল। এই শক্তি স্তরকে কক্ষপথ বলা হয়, শেল বলা হয়, অরবিট বলা হয়। হ্যাঁ, তাহলে n equal to 1 হলে প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরকে যদি বলা হয় ইংরেজিতে কোন লেটার দিয়ে প্রথম দিয়ে হতেছে প্রথম শক্তি স্তর নির্ধারণ করা হয়? ইংরেজিতে কে দিয়া হতেছে প্রথম শক্তি স্তর নির্দেশ করে। তাহলে এরকম কে এর পরে এল এম এন এভাবে চলতে থাকে। তাহলে n equal to 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, যেটাকে এল শেল বলে। n equal to 3 হলে তৃতীয় শক্তি স্তর, এম শেল। n equal to 4 হলে চতুর্থ শক্তি স্তর, যেটা এন শেল। তাহলে ইংরেজি প্রশ্ন হয় যে ইংরেজিতে কে শেল মানে কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। ইংরেজিতে এল শেল হলে কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। অবশ্যই এটা সবাই জানতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হইতেছে এই যে এসপিডিএফ, এই যে অরবিটাল গুলা, এগুলাতে কোন শক্তি স্তরে কোনটা থাকবে, কোনটায় এস থাকবে, কোনটায় পি থাকবে, কোনটায় ডি থাকবে, সেটা যেটার উপরে নির্ভর করে সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়ের সূত্র হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত। অর্থাৎ সহজ কথায় আমরা যেটার মান নির্ণয় করব সেটা n-1 করে এবং তার আগের শক্তি স্তরের মানগুলা বসাইতে হবে। যেমন n equal to 1 হলে l এর মান 0, কারণ ওই 1 থেকে 1 বাদ দিলে ফল কত? 0। তাহলে l এর মান 0। n equal to 2 হলে l এর মান 0 এবং 1। n equal to 3 হলে l এর মান 0 1 2। এই যেমন n-1, তাহলে n equal to যদি 3 হয় তাহলে 3 - 1 তাহলে কত? 2। তাহলে আগের শক্তি স্তরের মান আছে, আগের শক্তি স্তরের মান আছে 0 এবং 1, তাহলে এই জন্য এখান থেকে 0 1 এবং ওখানকার যে মান n-1 সেটাও এখানে থাকবে 0 1 2। n equal to 4 হলে তাহলে 4 - 1 তাহলে কত? 3। তাহলে আগের যে মান 0 1 2 এটাও আসবে। এখন কথা হলো যে এল এর মান 0 হলে কোন অরবিটাল হবে? এল এর মান 0 হলে এস অরবিটাল হবে। এল এর মান 1 হলে পি অরবিটাল হবে। যেখানে 0 তো আগের শক্তি স্তরে আসছে, আবার 1 আসছে নতুন করে, তৃতীয় শক্তি স্তরে 2 আসছে নতুন, চতুর্থ শক্তি স্তরে 3 আসছে নতুন। তাহলে এইগুলার উপরে হইতেছে এই অরবিটাল গুলা নির্ভর করে
তাহলে আমরা এখানে লিখে রাখছি এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান 3। এখন অনেকেই প্রশ্ন করে যে এখানে প্রথম শক্তি স্তরে 1s2 1s 1p হলো না কেন? আমরা জানি এল পি অরবিটাল হতে হলে এল এর মান কত দরকার? 1 দরকার। আর পি এখানে তো প্রথম শক্তি স্তরে এল এর মান 1 নাই, সেই জন্য 1p হয় না। অবশ্যই জিনিসটা ভালো করে বুঝবেন। তাহলে এখানে প্রথম শক্তি স্তরে শুধু একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে 1s। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল আছে, একটা 2s একটা 2p, কারণ 0 এর জন্য s আর 1 এর জন্য p, তাহলে এক শক্তি স্তর হচ্ছে দ্বিতীয়, সেজন্য 2s 2p। আবার তৃতীয় শক্তি স্তরে 0 1 2, এল এর মান 0 1 2, তাহলে 0 এর জন্য হইতেছে s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, সেজন্য এখানে তৃতীয় শক্তি স্তর, এজন্য হয়েছে 3s 3p 3d। আর চতুর্থ শক্তি স্তরে এল এর মান 0 1 2 3, এল এর মান 0 হলে s অরবিটাল, তাহলে s p d f, এই জন্য চতুর্থ শক্তি স্তর থেকে যেগুলো আসবে চতুর্থ থেকে বাকিগুলা চলে s p d f, চারটা অরবিটালই থাকবে। তাহলে এটা আমরা গেল যে আমরা ব্যাখ্যা করতে পারবো যে এখানে অমুক শক্তি স্তরে এটা হইলো না কেন, 2s 2p হয় 2d হয় না কেন, তাহলে সেটার ব্যাখ্যা হচ্ছে এল এর মানের উপর নির্ভরশীল। এরপর আসি আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার কাজ কি? এই যে এস পি ডি এফ আসলো এল এর মানের উপর নির্ভর করে, এই এস পি ডি এফ আরো কোনোভাবে ভাঙা যায় কিনা, এস পি ডি এফ আরো কোনোভাবে বিভক্ত হয় কিনা, সেটা নির্ভর করে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার উপরে। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়ের সূত্র কি? প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল। তাহলে যদি এন এর মান 1 হয়, এল এর মান হচ্ছে 0, এম এর মানও কি হবে? 0 হবে, কারণ 0 প্লাস মাইনাস ওই 0ই। এল এর যখন এন এর মান 2, তখন এল এর মান 0 1, তাহলে এম এর মান কি হবে? কি বলছি? প্লাস মাইনাস এল। তাহলে 0 তো থাকবেই এবং এটা 1, তাহলে এল এর মান আছে 0 এবং 1, তাহলে 0 1 এর একটা প্লাস 1 আর একটা মাইনাস 1, তাহলে একটা প্লাস 1 আর একটা কি মাইনাস 1। তাহলে যখন এন এর মান 3, তখন এল এর মান 0 1 2, তাহলে এম এর মান নির্ণয় করতে হয় এল এর প্রতি মানের জন্য এল এর যে মানগুলো আসছে ওগুলো হচ্ছে প্লাস মাইনাস আসবে। তাহলে 0 তো প্লাস মাইনাস নাই, তাহলে 0, তাহলে 1 এর প্লাস মাইনাস 1, 2 এর প্লাস মাইনাস 2। এরকম এন এর মান যখন 4, তখন এল এর মান 0 1 2 3, তখন এম এর মান হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তো এটা গেল যে এখানে আমরা একটু জেনে রাখি যে এম এর মানের উপর দেখা যায় এম এর যতগুলা মান আসবে, যে অরবিটাল ওই শক্তি স্তরে আসছিল সেটা ততভাবে বিভক্ত হবে। তাহলে দেখা যায় প্রথম শক্তি স্তরে এন এর মান হচ্ছে 1, এবং সেখানে অরবিটাল হয়েছিল এস অরবিটাল, নতুন অরবিটাল আসছিল এস অরবিটাল, যে 1s এস অরবিটাল আসছিল। তাহলে এখানে এম এর মান একটা, শূন্য, এটা হচ্ছে একটা, তাহলে এই জন্য এই এস অরবিটাল আর কোনোভাবে বিভক্ত হয় না। আচ্ছা, এখানে দ্বিতীয় শক্তি স্তরে নতুন আসছিল পি অরবিটাল, এবং দ্বিতীয় শক্তি স্তরে দেখা যায় এম এর মান 3টা, একটা দুইটা তিনটা, 0 প্লাস 1 মাইনাস 1, এখানে 3টা, সেই জন্য দ্বিতীয় শক্তি স্তরে কি অরবিটাল আসছিল নতুন? সবাই দেখি দ্বিতীয় শক্তি স্তরে এস তো আগে আসছে, দ্বিতীয় শক্তি নতুন আসছে পি অরবিটাল। এই পি অরবিটালটা এখানে এম এর মান দ্বিতীয় শক্তি স্তরে এম এর মান 3টা বিদায়ী পি অরবিটাল 3 ভাবে ভাঙে, যেটা আমরা আগে পড়ছি তারা জানি যে পি অরবিটাল 3 ভাগে ভাঙে, পি এক্স পি ওয়াই পি জেড। আচ্ছা, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n = 3, এল এর মান 0 1 2, তাহলে এটার মান কি হবে? 0 প্লাস 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এখন দেখা যাচ্ছে যে তৃতীয় শক্তি স্তরে নতুন কি অরবিটাল আসছে? নতুন অরবিটাল আসছে ডি। এই ডি অরবিটাল 5 ভাবে ভাঙবে, কারণ এখানে এম এর মান কয়টা? 5টা, 0 প্লাস মাইনাস 1, এনে 2টা, প্লাস মাইনাস 2 এনে 2টা, তাহলে এখানে টোটাল আছে এম এর মান 5টা, এম এর মান 5টা বিদায়ী এখানে ডি অরবিটাল 5 ভাগে ভাঙে। সেটা আমরা পড়ি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। আর চতুর্থ শক্তি স্তরে এন এর মান 4, এখানে এল এর মান 0 1 2 3,
তাহলে ওরকম আগের মতনই 0 +-1 +-2 +-3। এখানে m এর মান 7টা বিদায়ী এই f অরবিটাল 7 ভাবে ভাঙে। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাতে আমরা কি করব? স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা প্লাস মাইনাস, একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী স্পিন গুলা। তাহলে n এর মান যখন m এটা মান নির্ণয়ের সূত্র কি? m এর প্রতিটি মানের জন্য প্লাস আপ মাইনাস আপ। তাহলে n এর মান প্রথম 1 হলে l এর মান 0, m এর মান 0, তাহলে 0 কয়টা? একটা। তাহলে একটা মানের জন্য একটা প্লাস হবে, হাফ হবে, আর একটা মাইনাস হাফ হবে। যেন একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। যখন n এর মান 2, l এর মান 0, 1, m এর মান 0 +-1, তাহলে এখানে মান আছে কয়টা? 3টা। +-1 এর মধ্যে আছে 2টা, অর্থাৎ একটা +1 একটা -1, এই 2টা আর 0, এই 3টা। m এর মান 3টা, সেই জন্য এখানে 3টা প্লাস হাফ হবে, 3টা মাইনাস হাফ হবে। আর যেখানে l এর মান 3, তখন l এর মান 0, 1, 2, m এর মান এখানে 5টা, 0 +-1 +-2, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, এলো 5টা। এজন্য এখানে 5টা প্লাস আপ, 5টা মাইনাস আপ হবে। এখানে n এর মান 4, l এর মান 0, 1, 2, 3, m এর মান এখানে 7টা, 2টা, 4টা, 6টা, 7টা। তাহলে এখানে s এর মান হবে 7টা প্লাস আপ, 7টা মাইনাস আপ। এইগুলো আমাদের টোটাল কোয়ান্টাম সংখ্যা নিয়ে ধারণা। আচ্ছা, এবার আমরা দেখব কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। 2n² সূত্র অনুযায়ী একটা কক্ষপথে, অর্থাৎ প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে মোট কয়টা থাকবে, তৃতীয় কক্ষপথে মোট কতটি থাকবে, চতুর্থ কক্ষপথে মোট কতটি থাকবে, সেটার সূত্র হচ্ছে 2n²। nটা কি? আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান 1, 2, 3, 4 এগুলা। তাহলে প্রথম কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু প্রথম হলে, তাহলে n এর মান কত? 1, তাহলে 1², তাহলে 1ই, 2 1 কে 2, তাহলে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2², তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 ইন্টু 4, তাহলে কয়টা? 8টা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 3², তাহলে 3² মানে 9, 9 দুগুণে কয়টা? 18। এরকম চতুর্থ শক্তি স্তরে আসবে 4², 4 দুগুণে 4 4 16, আর সামনে 2টা গুণ থাকে, তাহলে 16 দুগুণে 32। চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ লিখে রাখছি, যে কোনো s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান 3। এটা অবশ্যই মনে রাখতে হবে। স্টুডেন্ট যারা আছে সবাই এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। কোন অরবিটালে, অর্থাৎ s অরবিটালে মোট কতটি ইলেকট্রন থাকবে, p অরবিটালে মোট কতটি ইলেকট্রন থাকবে, d অরবিটালে মোট কতটি ইলেকট্রন থাকবে, f অরবিটালে মোট কতটি ইলেকট্রন থাকবে, সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু 12 + 1, 2 ইন্টু 12 + 1। তাহলে s অরবিটালে কতটি ইলেকট্রন থাকে? s অরবিটালে আমরা জানি s অরবিটালে l এর মান কত? 0। তাহলে আমাদের সূত্র কি? 2 ইন্টু 12 + 1। তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2l, তাহলে l এর মান 0 + 1, তাহলে 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে এটার ফল আসে 2। তাহলে s এ মোট ইলেকট্রন থাকতে পারে 2টাই, তার চেয়ে বেশি দেওয়া যাবে না। p অরবিটালে কতটি ইলেকট্রন থাকে? তাহলে আমরা জানি p অরবিটালে l এর মান 1, তাহলে p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 2l, তাহলে 2 ইন্টু 1 + 1, তাহলে এখানে ফল আসে 6। তাহলে p অরবিটালে আমরা দেখি যে যারা ইলেকট্রন বিন্যাস করছি সেখানে 6টা ইলেকট্রনই থাকে, p6। d অরবিটালে কতটি ইলেকট্রন থাকে? d অরবিটাল হতে হলে l এর মান কত দরকার? 2 দরকার। তাহলে l এর মান 2 হলে সেই অনুযায়ী আমরা 2 ইন্টু 12 + 1 এর সূত্র ব্যবহার করে পাই 10টা। দ্বিতীয় ইলেকট্রন থাকে 10টা। এরকম f ইলেকট্রন থাকবে 14টা। কারণ f অরবিটাল হতে হলে l এর মান কত? 3 হয়। তাহলে 2 ইন্টু 12 + 1, 2, আমরা f এর মান নির্ণয় করতেছি, 2 ইন্টু 3 + 1, 2 ইন্টু 3 দুগুণে 6 একে 7, তাহলে কটা? 14টা। আমরা জানি যে f অরবিটালে ইলেকট্রন থাকে 14টা। তো এটা আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। এই অধ্যায়ের পূর্ণাঙ্গ ক্লাস লিস্ট বাই লিস্ট, মানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হবে।
যারা আমার এই ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের যারা অভিভাবক এখানে ক্লাসটি দেখছেন আপনার স্টুডেন্টকে এইগুলা খাতায় লিখে পড়তে বলবেন। ইনশাল্লাহ তারা অবশ্যই বুঝতে পারবে এবং ভালোভাবে বুঝতে পারবে। এবং আমার কাছে পড়তে হলে আমার বাসা সাবালিয়া পিবিআর এর সামনে, সেখানে বাসায় এসে পড়তে পারবে। আর আমি এখানে নিয়মিত ভিডিও আপলোড দেব, সেখান থেকেও পড়ে নিতে পারবে। এবং কারো নবম দশম শ্রেণীর পদার্থ রসায়নে কোন অধ্যায়ে কোন টপিকে যদি সমস্যা থাকে, কোন অধ্যায়ে কোন টপিকে যদি সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবেন এবং সেটা খুবই সুন্দরভাবে, সেটা পদার্থ হোক আর রসায়ন হোক, খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কত ভিডিও তো আপনারা শেয়ার করেন, গানের ভিডিও, বিভিন্ন রিলস শেয়ার করেন, তাহলে এই শিক্ষামূলক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য একজন স্টুডেন্ট এটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।